लेट्स गेट स्टार्ट गाइज। आजकेर आलोच्य विषय हलो एज यू लाइक इट। आजकेर आलोच्य विषय होच्छे एज यू लाइक इट। अलराइट, ये जखन एज यू लाइक इट पढ़बो, एज यू लाइक इट लिखेছেন উইলিয়াম শেক্সপিয়ার। কে লিখেছেন? উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার কে ছিলেন তা নিয়ে আর কিছু বলবার নেই। 154টা সনেট, 154 সনেটস এবং 37টা নাটক, 37 প্লেজ, রাইট, উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন। যখন নাটকের কথা বলি, নাটক সাধারণত দুই ধরনের হয় সাধারণত, একটা হচ্ছে কমেডি, একটা হচ্ছে ট্র্যাজেডি। কমেডি যেটা হচ্ছে সেটা হচ্ছে মিলনান্ত নাটক, ট্র্যাজেডি যেটা হচ্ছে সেটা হচ্ছে বিয়োগান্ত নাটক। অ্যাজ ইউ লাইক ইট নো ডাউটলি বা আনডাউটেডলি এটা একটা কমেডি, এটা একটা কমেডি। কমেডির ফিচার্স কি? কমেডির বৈশিষ্ট্য হলো শেষে মিলন থাকবে, এই যে নাটকটা যখন চলবে সেখানে হাসি ঠাট্টা থাকবে, মজা থাকবে এবং একটা লাইট টোন থাকবে। সর্বোপরি এর যে ডায়লগগুলো হয়, মানে কথোপকথনগুলো হয়, বড়ই মনোরঞ্জন প্রদান করে, বা বলতে পারো এর যে ডায়লগ ফরম্যাটগুলো থাকে সেগুলো বড়ই উপভোগ্য হয়ে থাকে। বুঝতে পারলে? এখানে অ্যাজ ইউ লাইক ইট যদি আমরা পড়ি, এখানে আমরা প্রধান চরিত্র হিসাবে পাবো গ্যানিমেডকে বা রোজালিনকে। রোজালিন্ডেরই ছদ্মনাম হবে গ্যানিমেড, এখানে আমরা দেখতে পাবো। এখন এখানে যদি আমরা পড়ি যে, তাহলে আমরা জানতে পারলাম যে অ্যাজ ইউ লাইক ইট একটা নাটক। অ্যাজ ইউ লাইক ইট লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধে এক দু কথা জানলাম এবং আমরা জানলাম যে এই নাটকটা অ্যাজ ইউ লাইক ইটের প্রধান চরিত্র হচ্ছে গ্যানিমেড বা রোজালিন বলে একটা চরিত্র। রোজালিন্ডের আসলে নাম হচ্ছে, গ্যানিমেড তার ছদ্মনাম হবে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এটা কি ধরনের কমেডি? এটা তো কমেডি নিশ্চিতভাবে। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট কাইন্ড অফ কমেডি ইট ইজ। এই যে কমেডিটা রয়েছে সেটা হলো একটা রোমান্টিক কমেডি। এখন প্রশ্ন হচ্ছে রোমান্টিক কমেডি কাকে বলে? যে কমেডির মধ্যে প্রেমকে উপভোগ্য এবং সুন্দরভাবে তুলে ধরা হয় এবং একটা সুন্দর উপস্থাপনা থাকে প্রেমের এবং বিবিধ প্রেমকে তুলে ধরা হয়, সেইটাই হলো রোমান্টিক কমেডি। এখানে যখন অ্যাজ ইউ লাইক ইট পড়বো, এখানে বিভিন্ন প্রেমের কথা পাবো। ইনফ্যাক্ট 5 লাভ অ্যাফেয়ার্স আর দেয়ার। এই নাটকটার মধ্যে, অ্যাজ ইউ লাইক ইট নাটকটার মধ্যে যেটা উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন, সেখানে 5টা প্রেমের গল্প পাবো। কটা? 5টা প্রেমের গল্প পাবো। কাতে কাতে প্রেম? প্রথম কথা হচ্ছে অরল্যান্ডো এবং রোজালিন। অরল্যান্ডো এবং রোজালিন, এটা প্রথম প্রেম এবং এইটা মুখ্য বিষয়। 2 নম্বর হচ্ছে অলিভার এবং সিলিয়া। অলিভার এবং সিলিয়া, এইটা হলো দ্বিতীয় প্রেম। 3 নম্বর হচ্ছে এখানে আরও একটি প্রেম পাবো, টাস্টন অ্যান্ড গোট গার্ল। টাস্টন যে বিদূষক থাকবে, সে একটা দেখবে জঙ্গলের মধ্যে একটা মেয়ের সাথে প্রেম করবে, সেখানে একটা প্রেমের কথা পাবো, এটা হলো 3 নম্বর প্রেম। 4 নম্বর হচ্ছে ফিব এবং সিলভিয়াস, এটা হলো 4 নম্বর প্রেম। মানে কান্ট্রি লাভার, গ্রামে জঙ্গলের মধ্যে যে সমস্ত প্রেমিক প্রেমিকারা থাকে তাদের লাভ মেকিংটা দেখতে পাবো। আর আরেকটা 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কনফিউজ লাভ মেকিং পাবো, মানে সেম সেক্স লাভ ইন এ ওয়ে। একদিক থেকে যদি ভাবতে চাস মেয়ের সাথে মেয়ের প্রেম হয়ে যাবে এইরকম। যদিও ব্যাপারটা একটু যদি বলতে যাই সেটা কীরকম হবে, এখানে রোজালিন্ড যে হিরোইনটা অতীব সুন্দরী হিরোইন থাকবে, সে পুরুষের রূপ ধারণ করবে, ছেলের রূপ ধারণ করবে এবং সে যখন জঙ্গলে যাবে সে এখন ছেলে সেজে যাচ্ছে, মেয়েটাই ছেলে সেজে যাচ্ছে। এই ধর না রিয়া আছে, রিয়াকে একদম ছেলের বেশে পুরো সাজিয়ে দিলাম, মস্তজ লাগিয়ে দিলাম। এবার রিয়া যখন যাচ্ছে কোথাও, ঠিক আছে, ও ছেলে সেজে যাচ্ছে। ঠিক সেই রকম রোজালিন ছেলে সেজে যখন যাচ্ছিল, একটা মেয়ে তার প্রেমে পড়ে যাবে। তো বলতে পারিস এইও একটা প্রেম রয়েছে। ক্লিয়ার না? ক্লিয়ার নাই? সো উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস কাইন্ডস অফ লাভ অ্যাফেয়ার্স আর ডিসকাসড। এই সমস্ত লাভ বা প্রেমের বিষয়গুলো আলোচনা করা হয়েছে। রোমান্টিক কমেডি অবশ্যই মনে রাখবে, যে কমেডির মধ্যে রোমান্সকে বা রোমান্টিক বিষয়কে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়, মানে গুরুত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে রোমান্টিক কমেডি। এবার সামারি আকারে বলি, সংক্ষিপ্ত স্যার বলবো, খুবই সংক্ষিপ্ত। গল্পটা শুরু হচ্ছে ফ্রান্স থেকে। কোন দেশ থেকে শুরু হচ্ছে? ফ্রান্স। ফ্রান্সে 2 জন জমিদার ছিল, বড় জমিদার এবং ছোট জমিদার। বড় জমিদার যে নাম, তার নাম ডিউক দ্য সিনিয়র। ছোট জমিদার যে, তার নাম হচ্ছে ডিউক দ্য ফেডরিক। কি নাম? ডিউক দ্য ফেডরিক। ডিউক দ্য সিনিয়রের একটা মেয়ে আছে, সেই মেয়ের নাম হচ্ছে রোজালিন। কি নাম? ডিউক দ্য সিনিয়রের মেয়ের নাম কি? রোজালিন। আর ডিউক দ্য ফেডরিকের মেয়ের নাম সিলিয়া। কি নাম? সিলিয়া। এবার 2 ভাইদের মধ্যে ঝগড়া হচ্ছে, লড়াই হচ্ছে এবং 2 ভাইদের মধ্যে লড়াই হচ্ছে, ঝগড়া হচ্ছে। অ্যাজ ইউ লাইক ইট যদি আমরা দেখি, ফ্রান্সে 2 জমিদারের গল্প। 2 জমিদার রয়েছে, ডিউক দ্য সিনিয়র, ডিউক দ্য ফেডরিক। ডিউক দ্য ফেডরিক বড় ভাই, ডিউক দ্য সিনিয়র বড় ভাই, সিনিয়র মানে বড়, আর ফেডরিক হচ্ছে ছোট ভাই। এদের 2টো মেয়ে আছে। কেন রিপিট করছি? ওয়াই আই এম রিপিটিং? সো দ্যাট ইউ ক্যান কিপ ইট ইন মাইন্ড, মাথায় রাখতে পারবে বিষয়টা। ডিউক দ্য সিনিয়রের মেয়ের নাম রোজালিন, ডিউক দ্য ফেডরিকের মেয়ের নাম হচ্ছে সিলিয়া। ডিউক দ্য সিনিয়রের মেয়ের নাম রোজালিন,
আর ডিউক দ্য ফেডরিকের মেয়ের নাম সিলিয়া। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ডিউক দ্য সিনিয়রকে তাড়িয়ে দিচ্ছে তার ছোট ভাই ডিউক দ্য ফেডরিক, তাড়িয়ে দিচ্ছে। ডিউক দ্য সিনিয়র তখন জঙ্গলে চলে যাচ্ছেন, তার কিছু বিশ্বস্ত সঙ্গী সাথে নিয়ে কোথায় চলে যাচ্ছেন? জঙ্গলে চলে যাচ্ছেন। কিন্তু তার মেয়ে রোজালিন বাবার সাথে যাবো বলে বায়না ধরলেও রোজালিনকে কিন্তু জঙ্গলে নিয়ে যাচ্ছেন না ডিউক দ্য সিনিয়র, বরং তাকে তার কাকার কাছে রেখে দিয়ে যাচ্ছেন ডিউক দ্য ফেডরিকের কাছে। এটার আরো একটি বড় কারণ ছিল যে ডিউক দ্য ফেডরিকের মেয়ে সিলিয়া যে ছিল সে রোজালিনকে অনেক বেশি ভালোবাসতো, সে রোজালিনকে ছাড়লই না, এবং সিলিয়ার জিদের জন্য রোজালিন শেষ পর্যন্ত রাজমহলে রয়ে গেল। বলে এইটুকু বোঝা গেছে কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? একদিন রাজমহলে কি হলো? কুস্তি প্রতিযোগিতার আয়োজন হলো। আমি কিন্তু খুব সংক্ষেপে বলছি, আগের দিন অনেক ডিটেলস আলোচনা করেছি, সো সেই জন্য আমি চেষ্টা করছি 5 মিনিটের মধ্যে পুরো সামারিটিকে সাম আপ করবার, সেই জন্য এত স্পিডে বলছি আমি। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি এরপর ডিউক দ্য ফেডরিকের রাজমহলে একটা কুস্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে দেশ বিদেশ থেকে মহান মহান যোদ্ধারা এসে উপস্থিত হয়েছে। এই মহান যোদ্ধাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল চার্লস। মহান যোদ্ধাটার নাম কি ছিল? চার্লস। সে সবাইকে কুপকাত করে দিচ্ছে। একজন বৃদ্ধ মানুষ ছিল, তার 3টে সবল শক্তিশালী ছেলেকে নিয়ে, সেই 3টে ছেলেকেই সে কুপকাত করে দিয়েছে। এবং এখন মঞ্চে দাঁড়িয়ে চার্লস সবাইকে বলছে যে কেউ কি রয়েছে যে আমার সাথে লড়তে পারবে? কেউই লড়াই করতে পারছে না। হঠাৎ করে একটা পাতলা দুবলা ছেলে উঠে দাঁড়িয়ে যাচ্ছে এবং মঞ্চের উপর উঠে দাঁড়িয়ে যাচ্ছে এবং বলছে আমি লড়াই করব। তো সবাই তো অবাক হয়ে যাচ্ছে। চার্লস, তুই ধরতে পারিস একদিকে দ্য গ্রেট খালি দাঁড়িয়ে আছে, দ্য রক দাঁড়িয়ে আছে, ট্রিপল এইচ দাঁড়িয়ে আছে, এইরকম, অন্যদিকে সুরেজ উঠে গেছে, ঠিক আছে, এই আমি লড়বো, রাইট? তো এইরকম ব্যাপারটা। তো তখন কি হচ্ছে? তখন সবাইকে বারণ করছে, না না তুমি লড়তে যাও না, এবং কিন্তু ছেলেটা বলছে না আমি লড়াই করবই। এরপরে কি হলো? আমরা দেখতে পাচ্ছি রাজকুমারীরা যারা ঘরের ভেতরে গল্প করছিল তাদেরকে ডাকতে যাচ্ছে একটা রাজসভাসদ, যার নাম হচ্ছে লি বিউ। কি নাম হচ্ছে? লি বিউ। লি বিউ ডাকতে যাচ্ছে এবং রাজকুমারীদিকে ডেকে নিয়ে আসছে যে এখানে একটা কন্টেস্ট চলছে রাজমহলে, তোমরা মিস করে যাচ্ছ কন্টেস্টটা, চলো দেখবে। তো রাজকুমারীদিকে যখন ডাকতে যাচ্ছে ওখানে আরো একটি লোক আছে, তার নাম হচ্ছে টাস্টন। কি নাম? টাস্টন। এই গোপাল ভাঁড়ের মতো চরিত্র, বিদূষক চরিত্র, হাসি মজা ঠাট্টা করে এবং ভালো ভালো কমেন্ট্রি করে, টাস্টন চরিত্রটা। সেই টাস্টন একজন রাজসভাসদ বটেন এবং খুব ভালো বিদূষক বটেন। ফুল ক্যারেক্টার মানে কি? ফুল মানে বোকা, কিন্তু আসলে লোকটা বোকা নয়, খুবই বুদ্ধিদীপ্ত লোক। কিন্তু কি, সে মজা করতো সকলের সাথে এবং তার কথাটাই কেউ সিরিয়াসলি নিত না। ফুলের এটা ফাংশন হলো, ফুল ফাংশন, যে কারো দোষ ত্রুটিকে ইনডাইরেক্টলি খোঁচা মেরে তাকে বুঝিয়ে দেওয়া যে তুমি এটা ভুল করছো, তাকে সরাসরি না বলে, বুঝতে পারলে, হাসি ঠাট্টার মাধ্যমে, যাতে কোনো ব্যক্তি নিজের ভুল ত্রুটিটা বুঝতে পারে এবং সে সংশোধিত হতে পারে। এবং রাজার মনোরঞ্জন করা তো অবশ্যই বটে ফুল ক্যারেক্টার। ঠিক একই রকম একটা চরিত্র হলো টাস্টন ক্যারেক্টার। তো টাস্টন মেয়েদের সাথে ছিল এবং এখানে গল্প করছে টাস্টন। হ্যাঁ, টাস্টন গল্প করছে যখন এই লি বিউ এসে বললো যে ওখানে একটা কুস্তি হচ্ছে, মেয়েরা একটা গ্রেট এন্টারটেনমেন্ট মিস করে যাচ্ছে, টাস্টন একটা কমেন্ট্রি করছে। কার টাস্টন কি বলছে? হ্যাঁ, পুরুষদের হাত পা ভাঙা এবং পাঁজর ভাঙা মেয়েদের জন্য তো এন্টারটেনমেন্ট বটেই, ঠিক আছে, এরকমভাবে বলছে, রাইট? তো টাস্টনের কমেন্ট্রিকে কেউ সিরিয়াসলি নেয় না, কিন্তু সবাই জানে যে লোকটা বুদ্ধিমান, বুঝতে পারলি কিনা? তো সবাই, তারপর আমরা দেখতে পাচ্ছি যে রাজমহলের দিকে যাচ্ছে। তখনও খুব টান উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়ে আছে। একদিকে তোমার দাঁড়িয়ে আছে দ্য গ্রেট খালি, পরীক্ষা দ্য গ্রেট খালি লিখে দিস না, চার্লস দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? চার্লস দাঁড়িয়ে আছে। আর অন্যদিকে একটা পাতলা দুবলা ছেলে দাঁড়িয়ে আছে, নাম হচ্ছে অরল্যান্ডো। কি নাম? অরল্যান্ডো। সবাই অরল্যান্ডোকে বলছি যে তুমি নেমে যাও এবং এর সাথে লড়াই করতে যাও না, নইলে তুমি মারা পড়বে। কিন্তু অরল্যান্ডো বলছে আমি লড়াই করবই। শেষ পর্যন্ত রাজকুমারীরা পর্যন্ত যাচ্ছে অরল্যান্ডোকে বোঝানোর জন্য যে তুমি লড়াই করতে যাও না, কিন্তু অরল্যান্ডো আরো বেশি মনস্থির হয়ে যাচ্ছে, না আমি লড়াই করবই। শেষে রোজালিন যাচ্ছে বোঝানোর জন্য যে তুমি লড়াই করো না, দেখো যাকে কোনোদিন হারানো যায় না তার কাছে পরাজয় স্বীকার করার কোনো লজ্জার বিষয় নয়, তুমি নেমে যাও। কিন্তু অরল্যান্ডো বলছে আমি লড়াই করবে, এবং লড়াই করতে করতে আমি যদি মরেও যাই আই রিয়েলি ডোন্ট কেয়ার, তার কারণ কেউ আমাকে ভালোবাসার নেই, আমাকে ভালোবাসার জন্য এই পৃথিবীতে কেউ হয়নি। এইরকম যখন কথা বলছে রোজালিনের কথাগুলো ভালো লাগছে, সিম্প্যাথেটিক হয়ে উঠছে রোজালিন, এবং রোজালিন তাকে বলছে ঠিক আছে তুমি যখন লড়াই করবে আমি চাইবো লড়াইটা তুমি জিতো। এরপর কি হচ্ছে? লড়াই শুরু হচ্ছে, এবং লড়াই শুরু হতে গিয়ে অদ্ভুতভাবে আমি দেখছি যে অরল্যান্ডো জিতে যাচ্ছে। কে জিতে যাচ্ছে? অরল্যান্ডো, এবং চার্লস হেরে যাচ্ছে। সবাই বাহবা দিচ্ছে। ডিউক দ্য ফেডরিক যে একজন অত্যাচারী জমিদার, সেও মুগ্ধ হয়ে যাচ্ছে এই লড়াই দেখে, এবং সেও বলছে যে তুমি কে, তোমাকে আমি পুরস্কার দিতে চাই, তুমি তোমার নাম পরিচয় বলো। তখন অরল্যান্ডো সামনে এসে দাঁড়াচ্ছে এবং বলছে আমার নাম অরল্যান্ডো, সন অফ রোল্যান্ড ডি বয়েজ, আমি রোল্যান্ড ডি বয়েজের ছেলে।
কিন্তু যেই না রোলান্ডি বয়েসের নাম শুনছে, ডিউক দ্য ফেডরিক তেলে বেগুনে জ্বলে যাচ্ছে পুরো। কেন জ্বলে যাচ্ছে? তার কারণ রোলান্ডি বয়েস তার দাদার বন্ধু ছিল। তখন ডিউক ফেডরিক বলছে তুমি তাহলে আমার শত্রুর ছেলে। তার কারণ তার দাদার সাথে ডিউক ফেডরিকের খুব বাজে সম্পর্ক খারাপ, এবং তার দাদার বন্ধু মানে শত্রুর বন্ধুর ছেলে, তাই না? তো বলছে দেখো তুমি যদি অন্য কারো ছেলে হতে তাহলে আমি তোমাকে পুরস্কৃত করতাম, কিন্তু তুমি আমার শত্রুর ছেলে, তাই তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আমি আবার যখন এখানে ফিরে আসবো যেন তোমাকে দেখতে না পাই। এই বলে ডিউক ফেডরিক সভা ছাড়লেন। বুঝতে পারলে কিনা? ওখানে অরল্যান্ডো জিতেও কোনো পুরস্কার পেল না। এই যুদ্ধ জিতলো, মানে এই লড়াইটা জিতলো, এই কুস্তিটা জিতলো, কিন্তু পুরস্কার পেল না, বরং তিরস্কার পেয়ে গেল ডিউক দ্য ফেডরিকের কাছে। ঠিক সেই সময় রোজালিন ছুটে ছুটে এলো এবং নিজের গলার হারটা পরিয়ে দিল কাকে? অরল্যান্ডোকে। এবং অরল্যান্ডো গলার হারটা পরলো এবং সেটা পরার পরে কোনো কথা বলতে পারে না। হি ইজ টু ইমপ্রেসড টু স্পিক। সে এতটাই ইমপ্রেসড হয়ে গেছে সে কথা বলতে পারছে না। বুঝতে পারলি? মানে সাপোজ ধর চিন্ময় কলেজে যাচ্ছিস, ঠিক আছে, অনেকগুলো মেয়ে এসে তোর গলাতে মালা তালা দিয়ে দিল, তো তুই কি হবে? শক্ট হয়ে যাবে যে মানে কি বলবো না বলবো, মানে কি হচ্ছে। ঠিক সেই রকম হয়ে গেছে। কার এমনি হয়ে গেছে? অরল্যান্ডো বেচারা কিছু বলতে পারলো না। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি অরল্যান্ডো বাড়ি ফিরে আসছে। অরল্যান্ডো এবার যখন বাড়ি ফিরে আসছে, এবার অরল্যান্ডোর পরিস্থিতি দেখ। অরল্যান্ডোরা 3 ভাই। অরল্যান্ডোর কয় ভাই? 3 ভাই। অরল্যান্ডো হলো সব থেকে ছোট ভাই, ওর আগে আরো 2 ভাই আছে, জ্যাক্স এবং অলিভার। তাহলে অলিভার হলো সব থেকে বড় ভাই, মাঝের ছেলেটা হলো জ্যাক্স এবং সব থেকে ছোট ছেলেটা হলো অরল্যান্ডো। যখন এদের বাবা মারা যায় তখন অলিভারকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তুই সমস্ত ভাইদের বড় করবি প্রপারলি, ঠিক আছে? তো অলিভার তার নিজের মেজ ভাইটাকে ইউনিভার্সিটিতে পাঠিয়েছে, শিক্ষিত করেছে, কিন্তু ছোট ভাইটাকে সে পড়াশোনা শেখায়নি। কিন্তু ছোট ভাইটার মধ্যে যথেষ্ট কোয়ালিটি রয়েছে, তার ভালো কথা বলা, তার ভালো রীতিনীতি, অন্যকে সম্মান দেওয়ার প্রবৃত্তি জন্য সকলে তাকে ভালোবাসে। অরল্যান্ডোকে সকলে তোমার ভালোবাসে। তা অলিভারের একটা রাগ হয় অরল্যান্ডোর উপর, যে শিক্ষিত না হয়েও সবার কাছ থেকে কী করে ভালোবাসা পায়। এবং সেই জন্য অলিভারের মূলত চার্লসকে বলেছিল যে এর হাত পা ভেঙে দিতে ওই কুস্তি করতে গিয়ে, কিন্তু আজকে চার্লসে পরাজিত হওয়ার খবর শুনে অলিভার আরোই রেগে আছে। সে আজকে প্ল্যান করেছে আমার ছোট ভাই ফিরুক, আজকে রাত্রে ওকে পুড়িয়ে মারবো। যখন ছোট ভাই ফিরছে ও এটা জানতে পারছে বাড়ির বৃদ্ধ চাকর অ্যাডামের কাছ থেকে, অ্যাডাম তাকে সব কিছু বলে দিচ্ছে। অ্যাডাম যখন তাকে বলছে তখন এই অলিভারের এই পরিকল্পনা শুনে যে রাত্রিবেলাতে সে তার নিজের ছোট ভাইকে পুড়িয়ে মারবে, এই কথা শুনে অরল্যান্ডোর অনেক খারাপ লাগছে এবং অরল্যান্ডো বলছেন আমি তাহলে ঘর ছেড়ে চলে যাব। এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অ্যাডাম নিজের জীবনের সঞ্চিত সমস্ত টাকা, সমস্ত গোল্ড ক্রাউন্সগুলো সব দিয়ে দিচ্ছে, যে সোনার কয়েনগুলো ছিল সব দিয়ে দিচ্ছে অরল্যান্ডোকে, এবং অ্যাডাম এবং অরল্যান্ডো মিলে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। অ্যাডাম এবং অরল্যান্ডো ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে এবং তারা এসে পৌঁছাচ্ছে একটা জঙ্গলে। সেই জঙ্গলের নাম হচ্ছে দ্য ফরেস্ট অফ আর্ডেন। সেই জঙ্গলের নাম কি? দ্য ফরেস্ট অফ আর্ডেন। এটা সেই জঙ্গল ছিল যেখানে ডিউক দ্য সিনিয়র এসে উপস্থিত হয়েছিল তার দলবল নিয়ে, এবং ডিউক দ্য সিনিয়র এখনো সেই দলেই, সেই জঙ্গলটার মধ্যেই থাকে। ডিউক দ্য সিনিয়র সেই জঙ্গলের মধ্যেই এখনো থাকে। এরা যখন এসে পৌঁছালো ফরেস্ট অফ আর্ডেনে, এবার বৃদ্ধ সার্ভেন্ট অ্যাডাম সে বেশিক্ষণ চলতে পারছে না, সে খিদায় তৃষ্ণায় সে আর্ত হয়ে পড়েছে, কাতর হয়ে পড়েছে। তখন সেই অ্যাডাম কাকে কি বলছে? অ্যাডাম বলছে অরল্যান্ডোকে যে তুমি আমার জন্য কি খাবারের ব্যবস্থা করতে পারবে মালিক? ঠিক আছে, মালিকেই হচ্ছে ধর, বাংলাতে তো বলেনি, ইংরাজিতে বলেছিল। ইংরাজিতে বললে ডায়লগ পড়তে হবে, আর বাংলাতে বললে অমনি করেই বলতে হবে, ঠিক আছে? তো যাই হোক, বলছে ঠিক আছে আমি খাবারের ব্যবস্থা করছি, তুমি একটু বসো। অ্যাডামকে বসিয়ে দিয়ে অরল্যান্ডো খাবার খুঁজতে বার হচ্ছে। অরল্যান্ডো দেখলো কিছু দূরে যাওয়ার পর দেখলো যে একদল মানুষ গোল হয়ে বসে আছে এবং সেখানে প্রচুর খাদ্য রয়েছে। অরল্যান্ডো তলোয়ার বের করে নিল সঙ্গে সঙ্গে এবং গিয়ে পড়ে বলল তোমরা আমাকে খাবার দাও, নইলে তোমাদের সকলকে মেরে ফেলবো। তোমরা যদি একবারও খাবারকে স্পর্শ করেছে আমাকে না দিয়ে, আমি তোমাদের সবাইকে জংলোকে পাঠিয়ে দেবো। লোকগুলো তাকালো, অনেকগুলো লোক বসে আছে, বলে হ্যাঁ হ্যাঁ অনেক খাবার আছে, এসো এসো খাও। এপিক ইনসাল্ট, তুই অমনি করে বললি, আর তোকে বললো যে হ্যাঁ হ্যাঁ অনেক খাবার আছে চলে এসো। তখন ও ভাবলো যে এমনি করে বলার দরকার ছিল না রে, চাইলেই হতো, রাইট? কিন্তু যাই হোক, অরল্যান্ডো তখন ক্ষমা চাইলো ওদের কাছে এবং বললো আমি ভেবেছিলাম তোমরা জঙ্গলি মানুষ, তো জঙ্গলে বোধহয় এমনি রীতিনীতি চলে। ওরা ভাবছে আমাদের ইনসাল্ট করছে না, রেসপেক্ট করছে রে, ঠিক আছে? আমাদের জঙ্গলি মানুষ বলছে, ঠিক আছে? বলছে ওকে ফাইন, তো তুমি চাইলে আমাদের দলে যোগদান করতে পারো, আমি হলাম ডিউক সিনিয়র, এরা হলো আমার সঙ্গী,
বিশ্বস্ত সঙ্গী সব, তো তুমি চাইলে আমার সাথে যোগদান করতে পারো। বলছে ও আপনি ডিউক সিনিয়র, ওকে দ্যাটস ভেরি গুড। তো ও তখন সেই দলে যোগদান করছে এবং বলছি চলো খাওয়া দাওয়া তাহলে শুরু করা যাক, চলো শুরু করো নাকি। তখন বলছে যে না 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 একটু দাঁড়ো একটু দাঁড়ো, কেন? আমার কাছে একজন বৃদ্ধ সার্ভেন্ট আছে, তো তাকে আনতে হবে, বেচারের না খেয়ে বসে আছে গাছের নিচে, আমি তাকে নিয়ে আসি, প্লিজ 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 একটু ওয়েট করে যাও, ঠিক আছে? তো বলছে ওকে যাও নিয়ে এসো। তখন অ্যাডামকেও নিয়ে আসছে এবং অ্যাডাম এবং অরল্যান্ডোর একটা থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে যাচ্ছে এবং এরা সবাই ডিউক সিনিয়রের দলে যোগ দিচ্ছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? এরপরে আমরা দেখতে পাই একটা অদ্ভুত জিনিস দেখতে পাবো। কি দেখতে পাবো? এরপরে আমরা দেখতে পাবো রাজমহলে চলে আয়। কোথায় দেখতে পাবো? রাজমহলে। রাজমহলে দুই মেয়ের মধ্যে গল্প হচ্ছে, অরল্যান্ডোর মেয়ে এবং অরল্যান্ডোর মেয়ে বলছি, অরল্যান্ডোর জিএফ হবে, ঠিক আছে, মেয়ে বলে ফেলছি, ঠিক আছে, বন্দি নাকি, ওকে। তো যাই হোক, ওখানে আমি রাজমহলের মধ্যে দুটো মেয়ের গল্প চলছে, একজন নাম হচ্ছে রোজালিন, একজন নাম হচ্ছে সিলিয়া। রোজালিন এবং সিলিয়ার মধ্যে গল্প চলছে। ওরা কাকে নিয়ে গল্প করছে? এখন অরল্যান্ডো এবং তার নিউ লাভ ইন্টারেস্ট নিয়ে গল্প হচ্ছে। ঠিক সেই জায়গাটাতে ডিউক ফেডরিক ঢুকে গেছে এবং ডিউক ফেডরিক গিয়ে পর পুরো বকুনি দিচ্ছে। কাকে বকুনি দিচ্ছে? রোজালিনকে। তোর জন্যই আমার মেয়ে খারাপ হচ্ছে, ঠিক আছে, তুই আজই এই রাজমহল ছেড়ে চলে যা, এইরকম বলছে। বলে না যে তোর জন্যই আমার ছেলেটা খারাপ হচ্ছে, এমনি বলে না? কারোর জন্যই কারোর ছেলে খারাপ হয় না, কারোর জন্যই কারো মেয়ে খারাপ হয় না, ওরা একই ক্যাটাগরি, সেই জন্যই তো বন্ধুত্বটা হয়েছে। তুমি এই জিনিসটাই বুঝতে পারছো না, ঠিক আছে, ক্যাটাগরিটা একই থাকে। কিন্তু যাই হোক, ফাদার বুঝবে না, রাইট? তো ফাদার ভাবছে যে মাই ডটার ইজ দ্য ইনোসেন্ট ওয়ান অ্যান্ড হার ফ্রেন্ড ইজ দ্য ডেভিল ওয়ান, রাইট? এমনি ভাবে সবাই, কিন্তু সেইটা নয় বেসিক্যালি। দ্য ডিউক দ্য ফেডরিক ভাবছে যে আমার মেয়ের কোনো দোষ নেই, এই তার দিদিটা একে ডোবাচ্ছে। এবং তাকে তখন কি হচ্ছে, তখন তাকে বলছে তুমি রাজমহল ছেড়ে চলে যাও। সিলিয়া সঙ্গে সঙ্গে প্রতিবাদ করছে, না না আমার দিদি কোথাও যাবে না, বলে না তোমাকে যেতেই হবে রাজমহল ছেড়ে। যখন এইটা বলা হচ্ছে এবং দ্যাটস মাই ফাইনাল অর্ডার, ফেডরিক বলছে। ফেডরিকের এই কথা শুনে সিলিয়া কাঁদতে শুরু করছে। কিন্তু যাই হোক, ফেডরিক চলে যাওয়ার পর এরা পরিকল্পনা করছে যে আমরা দুজনেই পালাবো এবং ছদ্মবেশে পালাবো। ডিউক দ্য ফেডরিকের মেয়ে এবং ডিউক দ্য সিনিয়রের মেয়ে ঠিক করছে, মানে রোজালিন এবং সিলিয়া ঠিক করছে এরা ছদ্মবেশে পালিয়ে যাবে। কিন্তু ছদ্মবেশে কি ধারণ করবে? রোজালিন লম্বা চওড়া ছিল, দেখতে সুন্দর ছিল, লম্বা চওড়া ছিল। রোজালিন বললো আমি একটা পুরুষের রূপ ধারণ করব, এমন লোহার বর্ম পরবো, হাতে একটা বল্লভ রাখবো, ঠিক আছে, মচ দাড়ি লাগিয়ে নেব, ঠিক আছে, এবং পুরুষের ছদ্মবেশে আমি বেরিয়ে যাব। এবং সিলিয়া বলছে আমি তাহলে একটা কুৎসিত মেয়ের রূপ ধারণ করব এবং আলকাতরা মেঘে নেবো পুরো, বুঝতে পারলে? তো তারা এইভাবে বেরিয়ে যাচ্ছে রাজমহল থেকে এবং তারা এসে পৌঁছাচ্ছে কোথায়? ফরেস্ট অফ আডেনে। দেখো, যত দুঃখী আত্মা সব চলে আসছে ফরেস্ট অফ আডেনে, জঙ্গলে মঙ্গল করবে ওরা, ঠিক আছে। সবাই কোথায় চলে আসছে? ফরেস্ট অফ আডেনে আসছে। এই ফরেস্ট অফ আডেনে যখন আসছে তারা দেখে হতাশ হচ্ছে, কত শুনেছিলাম ফরেস্ট অফ আডেনের নাম, এটা এই ব্যাস এইটুকু আডেনটা, ঠিক আছে, মানে শুধু জঙ্গল জঙ্গল, গাছ আর গাছ, আর কিছু নেই। হ্যাঁ রে, জঙ্গলে তুই কী পাবি, ঠিক আছে, সেই বিরাট ফুল ফল ধরে থাকবে নাকি? অমনি কিছু নয়, বিশাল বিশাল গাছ, কোনো ফুল ফল কিছু পাবি না। তো এরা ভাবলো যে যখন এসে পড়েছি এখানে কিছু ব্যবস্থা করতে হবে, থাকার ব্যবস্থা করতে হবে। ওখানে দেখতে পেলো, কি দেখতে পেলো? ফরেস্ট অফ আডেনে একটা কুড়ে ঘর দেখতে পেলো, যেখানে একটা মেষ পালক ছিল। সে তার ভেড়ার দল যেটা ছিল সেটাকে বিক্রি করতে চাইছিল, ঘরটাকেও বিক্রি করতে চাইছিল। তখন রোজালিন তার কাছ থেকে এই সমস্ত কিছু কিনে নিচ্ছে, বুদ্ধি ছিল, বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে এসেছিল, বুঝতে পারলি? এবং সেখানে তারা থাকতে শুরু করছে, নিজেদিকে পরিচয় দিচ্ছে যে আমরা হলাম শেফার্ড, এবং শেফার্ডেস, আমরা শেফার্ড এবং এটা আমার বোন। এইভাবে ওরা জঙ্গলে থাকতে শুরু করছে এবং সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে এইবারে জঙ্গলের প্রেম বা এপিসোডসগুলো শুরু হবে। তবে দুটো মেয়ে একা আসেনি, খেয়াল রাখবে, দুটো মেয়ের সাথে সেই বিদূষক এসেছে যার নাম হচ্ছে টাস্টোন। টাস্টোনের কোনো নিজের কোনো উদ্দেশ্য নেই, মেয়েদিকে একটা কমফোর্ট দেওয়ার জন্য এবং মেয়েদিকে একটা সুরক্ষা নিরাপত্তা দেওয়ার জন্য টাস্টোন এবার কি লড়াই করবে সেটা আলাদা কথা, ঠিক আছে, বিদূষর আর কি মারপিট করবে যদি হামলা হয়, কিন্তু মেয়েদেরকে একা ছাড়েনি, টাস্টোন এখানে গেছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে আমরা দেখতে পাচ্ছি জঙ্গলে সব ইম্পর্টেন্ট ক্যারেক্টারগুলো এসে উপস্থিত হচ্ছে। এই বিষয়টিকে আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের সাথে একটু তুলনা করতে পারি। আমরা যদি লর্ড কৃষ্ণের লাইফস্টাইলটাও দেখি খানিকটা ওই রকম। যখন আমরা মথুরার কথা বলি, ঠিক আছে,
তখন দেখে যেখানে কংসের রাজধানী, যেখানে পলিটিক্যাল অ্যাফেয়ার্স চলছে, লর্ড কৃষ্ণ সেখানে যাবেন, কংসকে বধ করবেন, মারপিট করবেন এবং কি করবেন, রাজনীতির কেন্দ্রবিন্দুদের রাজনৈতিক সমস্ত ক্ষমতাকে অর্জন করবেন। এটা যেমন একটা পলিটিক্যাল সেট আপ, রাইট, মথুরা। অন্যদিকে আমরা যদি চলে আসি যেখানে যেখানে লর্ড কৃষ্ণ জন্ম হচ্ছে ও বড় হচ্ছে লর্ড কৃষ্ণ এবং সেখানে গোপীদের সাথে প্রেম করছেন, ঠিক আছে, ওই জায়গাটার নাম কি ছিল বলো? গোকুল, তাই না? সেই গোকুল একটা যেন লাভ মেকিং অ্যাটমসফিয়ার, যেমন দুটো ডাবল সেটিং করা হয়েছে। এখানেও দেখো অ্যাজ ইউ লাইক ইট, সিমিলার কাইন্ড অফ থিং। একটা হচ্ছে রাজমহল যেখানে পলিটিক্স চলে, আর একটা হচ্ছে ফরেস্ট অফ আর্ডেন বানানো হচ্ছে যেখানে সবাই প্রেম করবার জন্য আসছে, শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য আসছে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাবো বিভিন্ন লাভ মেকিং হবে ফরেস্ট অফ আর্ডেনে। একদিন গ্যানিমেড, যখন গ্যানিমেড এবং সিলিয়া, সিলিয়া যে আছে সেও নাম পাল্টে ফেলেছে, সিলিয়া যে রয়েছে সেও নাম পাল্টে ফেলেছে, তার নাম হচ্ছে অ্যালিনিয়া। এবার গ্যানিমেডকে যদি আমরা প্রথাগত স্তরে দেখি বা গ্যানিমেড নামটাকে যদি আমরা গ্রিক মিথোলজি থেকে দেখতে যাই, তাহলে জানতে পারবো গ্যানিমেড একটা খুব হ্যান্ডসাম লুকিং বয় ছিল, বুঝতে পারলে, যাকে জিউস চুরি করে নিয়েছিল। জিউস নিজের কাপ বিয়ারার বানিয়েছিল। মতিগতি ভালো ছিল না জিউসের, বুঝতে পারলি, একটা ছেলেকেও চুরি করে নিয়ে পালাচ্ছে। জিউসের অনেক খারাপ ট্র্যাক রেকর্ড আছে রে, বহু মেয়ের সাথে প্রেম জিউসের, ঠিক আছে। যাই হোক, ওটা গ্রিক মিথোলজির গল্প হয়ে যাবে, ঠিক আছে। তো গ্যানিমেড ক্যারেক্টারটা গ্রিক মিথোলজিতেও এই নামটা রয়েছে, বুঝতে পারলি কিনা। সেই গ্যানিমেড নামটা নিয়েছিল রোজালিন কি নাম নিয়েছিল? গ্যানিমেড। এবং সিলিয়া নিয়েছিল অ্যালিনিয়া। তার কারণ সিলিয়া বলছে আমি নিজে ইচ্ছা করে ভাগ্য থেকে দূরে সরে যাচ্ছি, সেই জন্য অ্যালিনিয়া নামটা নিলাম। তাহলে গ্যানিমেড এবং অ্যালিনিয়া নাম নিয়ে এরা জঙ্গলে থাকতে শুরু করলো। এরা যখন জঙ্গলে প্রবেশ করছে, গ্যানিমেড এবং অ্যালিনিয়া যখন এরা জঙ্গলে প্রবেশ করছে, ওখানে দেখতে পাচ্ছে ফার্স্ট টাইম একটা লাভার্স কাপলকে দেখতে পাচ্ছে, একটা লাভ মেকিং কাপলকে দেখতে পাচ্ছে। ওরা কীরকম, জঙ্গলের পাশে বসে আছে, জঙ্গলের মেয়েটা বসে বসে পাতা ছিঁড়ছে, আর ছেলেটা পুরো প্রশংসার পুল বেঁধে দিচ্ছে, বুঝতে পারলি। আমাকে শুধু অ্যাকসেপ্ট করে নাও, আমি তোমাকে রানী করে রাখবো, আমাকে শুধু অ্যাকসেপ্ট করে নাও, তোমার জন্য চাঁদ এনে দেবো, আমাকে যদি অ্যাকসেপ্ট করে নাও আমি তোমার জন্য তারা এনে দেবো, আমাকে শুধু অ্যাকসেপ্ট করে নাও, তুমি কি খাবে বলবে সব এনে দেবো, আমাকে শুধু অ্যাকসেপ্ট করে নাও। মেয়েটা শুনছেই না, যা রাইট। আর ছেলেটা এমনি বলেই যাচ্ছে, আমি এটা কোনো পাত্তাই দিচ্ছে না। তো এইরকম ভেলকে অনেকক্ষণ ধরে দেখছিল কে? গ্যানিমেড, যে পুরুষ সেজে আছে, রোজালিন্ড আসলে, ঠিক আছে। তারপর সে আর সহ্য করতে পারলো না এতক্ষণ ভেলকি দেখে, এই নিব্বিতে যে ভেলকিগুলো চলছে না, রাইট, এগুলো দেখে আর থামতে পারলো না, আর চলে এলো সামনে পুরো, এবং বলছে, তখন গিয়ে পর বলছে মেয়েটাকে, ইউ শুড বি অ্যাসেন্ড অফ ইউর কন্ডাক্ট, তোমার লজ্জিত হওয়া উচিত তোমার নিজের কন্ডাক্টের উপর। কেন কন্ডাক্টের উপর লজ্জিত হওয়া উচিত? ছেলেটা তোমাকে এতক্ষণ ধরে তোমাকে এত ভালোভাবে কথা বলছে, তুমি তার সাথে একটা কথা তো বলো। নিয়ে পুরো ঝেড়ে দিল, ডায়লগ দিয়ে দিল। গ্যানিমেড মেয়ে বটে, আসলে ছেলে নয়, রোজালিন্ডে গ্যানিমেড সেজে আছে, হ্যাঁ না। তো এসে পর ডায়লগ দিয়ে দিল মেয়েটাকে। তারপর গ্যানিমেড এরা চলে গেল, কিন্তু মেয়েটা গ্যানিমেডের দ্বারা ইমপ্রেসড হয়ে গেল বকুনি খাওয়ার পর, ঠিক আছে। গ্যানিমেড গিয়ে এর ভালো লাগতে শুরু করলো, সি ফল ইন লাভ উইথ গ্যানিমেড, সে গ্যানিমেডের প্রেমে পড়ে গেল। কে বলতো? ওই সে জঙ্গলের মেয়েটা, ওর নাম হচ্ছে ফিব, মেয়েটার নাম হচ্ছে ফিব আর সিলভিয়াস প্রেম করছিল। ওখানে চলে এসছে গ্যানিমেড ডায়লগ দিয়ে দিল ফিবকে, তখন ফিব আবার গ্যানিমেডের প্রেমে পড়ে গেল। দেখ, বুঝতে পারছিস, এরকম হাল হয়ে গেল। তারপরে কি হলো, গ্যানিমেড চলে গেল, তখন ফিব তখন সিলভিয়াসের সাথে কথা বললো, সিলভিয়াস তুই কিন্তু ভালো, তুই অনেক ভালো, তুই এক কাজ কর না, আমি একটা চিঠি লিখে দিই, তুই পৌঁছে দিবি, রাইট। তো তুই ভাবিস না আমি কিন্তু প্রেমের কিছু লিখবো, আমি কি করব, আমি ওর বিরুদ্ধে, ও যে আমাকে এমনি ধমক দিল, আমি সেই বিরুদ্ধে আমি ওকে রিপ্লাই দেবো, কঠিন রিপ্লাই দেবো। একটা চিঠি লিখলো, ওটা কোনো কঠিন রিপ্লাই ছিল না, ওটা পুরো ফুল অফ লাভ অ্যান্ড সেন্টিমেন্ট অ্যান্ড ইমোশন। আই এম গট হার্টেড, ইউর থান্ডার অফ লাভ হ্যাড ড্যাশড মি, রাইট, তোমার প্রেমের বজ্র আমাকে কুপকাত করেছে, ওই সমস্ত কথা আছে। তো ওটা কোনোভাবেই ওটা ভাবিস না যে ওটা একটা ইনসাল্টিং লেটার, ওটা একটা লাভ লেটার। কার হাত দিয়ে পাঠাচ্ছে রে? সিলভিয়াসের হাত দিয়ে পাঠাচ্ছে, তুই ভাব রে, ঠিক আছে, সিলভিয়াসের হাত দিয়ে পাঠাচ্ছে। কার জন্য? গ্যানিমেডের জন্য। তাহলে এইখানে একটা লাভ মেকিংয়ের আমরা অ্যাটমসফিয়ার দেখতে পাচ্ছি। এবার গ্যানিমেড যখন ওটা রিড করবে, গ্যানিমেড বলবে, ওরে মূর্খ, তুই কাকে ভালোবাসছিস, ঠিক আছে। গ্যানিমেড এবার রিড করবে চিঠিটা, সিলভিয়াস দিচ্ছে গ্যানিমেডকে। তো গ্যানিমেড যখন রিড করছে, গ্যানিমেড বুঝতে পারছে এ ভুল লাইনে দৌড়ছে মেয়েটা, ঠিক আছে।
তো তখন গ্যানিমেড ভাবলো ঠিক আছে শেষ পর্যন্ত কিছু একটা এটা আন্ডারস্ট্যান্ডিং করিয়ে দিতে হবে ব্যাপারটা, ঠিক আছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গ্যানিমেড এবং অ্যালিনিয়া ওই জঙ্গলের মধ্যে কুটিরের মধ্যে থাকতে শুরু করছে ভালো করে, ক্লিয়ার না ক্লিয়ার নয়? একদিন গ্যানিমেড আবার জঙ্গলে চলতে শুরু করছে, হাঁটতে শুরু করছে পুরুষ বেশে। গ্যানিমেড আসলে রোজালিন্ডাই গ্যানিমেড, এটা কিন্তু মাথায় রাখবে। এবার গ্যানিমেড যখন জঙ্গলের মধ্যে দিয়ে চলতে শুরু করছে দেখছে পাতাগুলো উড়ে উড়ে আসছে, একটা দুটো পাতা পড়ে দেখছে রোজালিন্ডে নামে প্রেমের কবিতা লেখা আছে। রোজালিন্ড লিখছে, কেউ উড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। গাছ দুটো চারটে গাছ ন্যাড়াও হয়ে গেছে পুরো, ঠিক আছে। রোজালিন্ড তো রোজালিন্ড তখন বলছে আমার নামে কে কবিতা লিখছে রে, যাই। তখন ও গাছের পাতাগুলো কোন দিকে আসছে ওই দিকে দেখে গেল, দেখলে একটা ছেলে নাম হচ্ছে অরল্যান্ডো, সে গাছের পাতা ছিঁড়ছে, রোজালিন্ডের নামে কবিতা লিখছে আর উড়িয়ে দিচ্ছে। বাজে কবিতা, বিরাটই বাজে কবিতা হচ্ছে, কবিতা নয়, ঠিক আছে। রোজালিন্ড আই লাভ ইউ, তারপরের লাইন আছে ছন্দ মিলছে না, ঠিক আছে, এই ধরনের আলতু ফালতু, মানে লাইন মিলছে না, পোয়েট্রিগুলো খুব একটা ভালো নয়, ক্লিয়ার নয়, কিন্তু ইমোশন আছে ছেলেটার, ইমোশন আছে, ফুল ইমোশন, রাইট। চ্যাট জিপিটি ইউজ গড কবিতা লেখার জন্য, অল রাইট, ফাইন। তো তাহলে কি হলো, চ্যাট জিপিটি অবশ্য ছিল না সে যুগে, নাকি? ফাইন। এখন কবিতা লিখছে, এইবারে গ্যানিমেড এসে পৌঁছালো ওখানে। যখন গ্যানিমেড এলো সামনে, চিনতে পারছে না ছেলেটাকে, যে ছেলেটা কে রে, ঠিক আছে। রোজালিন চিনতে পারছে না ছেলেটা কে। তারপরে নিজের মালাটা দেখতে পেয়েছে, ও তাহলে বুঝতে পারছি এটা সেই ওই ছেলেটা যে সে কুস্তি হলো, মানে দেখ ছেলেটাকে ভুলে গেছে, মালাটাকে ভুলেনি, কি অবস্থা দেখ, ঠিক আছে। নিজের নেকলেসকে ভুলেনি, ঠিক আছে। দ্য বয় ইজ ফরগটেন, নেকলেস ইজ নেভার ফরগটেন, ঠিক আছে। তো নেকলেস দেখে চিনতে পারছে যে আচ্ছা বুঝলাম এটা হলো তাহলে সেই ছেলেটা অরল্যান্ডো, কেন ও জঙ্গলে থেকে জঙ্গলি হয়ে গেছে না অর্ধেকটা, ঠিক আছে। ওখানে যখন ছিল সে হ্যান্ডসাম, আতর লাগিয়ে এসেছিল, সুন্দর দেখতে ছিল। এবারে ধর জঙ্গলে কি আর কতই তুই গ্রুমিং করবি নিজেকে, ঠিক আছে, তাই না? জঙ্গলে কি গ্রুমিং হবে? তো বিউটি পার্লারও নেই, ঠিক আছে। তো যাই হোক, ওখানে সামনে গেল, এরপর বলছে তুমি কার নামে কবিতা লিখছো। এবার প্রবলেমটা দেখ, মেয়েটা চিনে নিয়েছে ছেলেটাকে, ক্লিয়ার। ছেলেটা কিন্তু চিনতে পারে মেয়েটাকে, যে এটা একটা মেয়ে। ছেলেটা ভাবছে এ একজন বীর যোদ্ধা, ক্লিয়ার নয়? বলছে গ্যানিমেডকে বলছে যে আমি একটা মেয়েকে ভালোবাসি যার নাম রোজালিন, যে রাজমহলে থাকে, তো তাকে আমি ভালোবাসি, তার জন্য আমি প্রেমের কবিতা লিখছি। তখন গ্যানিমেড বলছে, মানে মেয়েটাই বলছে যে প্রেম কিছু হয় না, এটা একটা রোগ, এবং এই রোগকে সারানো যায়। যেমন পাগলামি একটা রোগ, সেই রোগকে সারানো যায়, ঠিক সেই রকম প্রেমকেও সারানো যায়। বলছে তাহলে আমার রোগটা সারিয়ে দাও। বলছে সারিয়ে দিতে পারি, কিন্তু সেটার জন্য সময় লাগবে। কি করে? বলছে উপায় আছে, তুমি প্রত্যেক দিন আমার কাছে আসবে এবং আমাকে, মানে ছেলেটা বলছে, গ্যানিমেড বলছে, কাকে বলছে? অরল্যান্ডোকে বলছে, প্রত্যেক দিন আমার কাছে আসবে এবং আমাকে রোজালিন ভেবে আমাকে রোজ প্রেম নিবেদন করবে। বুঝতে পারলি কি বলছে সুরেশ? তুই বুঝতে পারলি? ঠিক আছে, ধর একটা ছেলে আরেকটা ছেলেকে মেয়ে ভেবে প্রেম নিবেদন করবে বলছে, বল। অরল্যান্ডোকে বলছে গ্যানিমেড যে তুমি ভাবো আমি রোজালিন, ঠিক আছে, এবং আমাকে প্রেম নিবেদন করবে রোজ, এবং আমি রোজালিনের মতো অ্যাক্টিং করবো, বুঝলি? ঠিক আছে। তো এবং তারপর বায়না করব, দেরি করলে কেন, তোমার সাথে ঝগড়া করব, ঝামেলা করব, এবং তার সাথে দেখবে তোমার দুদিনে তখন ভক্তি উড়ে যাবে। তখন না, আরে ভাই সিঙ্গেল লাইফে বেটার, ঠিক আছে, দেখবি তোর প্রেমের রোগ কেটে গেছে। ক্লিয়ার নয়? এইটা প্ল্যানিং ছিল। কিন্তু গ্যানিমেডের আসল উদ্দেশ্য এইটা নয় যে ওর রোগ সারিয়ে দেওয়া। গ্যানিমেডের আসল উদ্দেশ্য হচ্ছে যদি একটু জ্বর জ্বালা হয়েছে ওটাকে জন্ডিস বানিয়ে দেওয়া, ঠিক আছে। মানে গ্যানিমেডের উদ্দেশ্য হলো একে আরও বেশি প্রেমে ফেলে দেওয়া, এবং এই ছেলেটা লয়াল কিনা আমি জেনে নিই ভালো করে, বুঝতে পারলি কিনা? এবার ছেলেটা বোকা, ছেলে বোকাই হয় সাধারণত, ঠিক আছে। তো ছেলেটা তো আসছে রোজ গ্যানিমেডের কাছে, এবং গিয়ে পর এসে নিয়ে প্রত্যেক দিন কী হচ্ছে, লাভ প্রপোজাল দিচ্ছে। ক্লিয়ার নয়? এবং গ্যানিমেড বিহেভ করছে ওই রকম, এবং এরকম চলছে প্রেমটা বেশ কিছুদিন। বলো এটুকু বোঝা গেছে কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? অ্যাজ ইউ লাইক ইট, হ্যাঁ না? বুঝতে পেরেছো? এরপরে আমরা দেখতে পাচ্ছি একদিন ওই রকম আসছে অরল্যান্ডো। যখন আসছে সেখানে আমরা দেখতে পেলাম যে সে জঙ্গলে নিজের দাদাকে দেখতে পাচ্ছে, অলিভার। ও ভাবছে আমার দাদা অলিভার এখানে কি করছে, ঘুমিয়ে আছে কেন গাছের নিচে? একটা সাপ ছোবল মারতে যাচ্ছে, সামনে আসতেই সাপটা সরে যাচ্ছে। তারপর সে ফেসটা দেখছে, হ্যাঁ দাঁড়া, সাপটা আগে থাকবে, তারপর তো সিংহ, বাঘ কোথায় পালি?
ওটা ওটা তুই মনে চলে গেছিলি জঙ্গলে, কাউকে বাচ্চাতে গেছিলি কি? ঠিক আছে, বাঘ কোথায় ছিল রে? সিংহও ছিল না, সিংহী ছিল। ঠিক আছে, ওর আবার মোরালিটি ছিল, ঘুমন্ত মানুষকে খাবো না, উঠুক নাহলে লাগবে ওর। ঠিক আছে, তো যাই হোক, ওখানে যখন গেল, লোকটা ঘুমিয়েছিল, সামনে গেলে একটা সাপ ছোবল মারতে যাচ্ছিল, তো দেখা মাত্র সাপটা সরে গেল। তারপর দেখলে এটা আমার দাদা, যে দাদাটা আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিল, রাইট? তখন ওর রাগ জ্বলে এলো, বুঝতে পারলি, যে না না, এ থাক, এ মরুক, ঠিক আছে আমি চললাম। তখন দেখলো একটা সিংহী বসে আছে, সিংহীটাকে খাবে বলে। সিংহীরও তার মোরালিটি আছে, না ঘুমন্ত মানুষকে উঠাতে নেই, আগে ঘুমটা নিয়ে নে তারপর খাবো। ঠিক আছে, সিংহীটা বসে আছে, তখনও ভাবলো না আমি তাহলে সিংহীটার সাথে লড়বো। প্রথম মনে হলো খাক, যেমন পুড়িয়ে মারতে চেয়েছিল তো, কিন্তু তারপরে তার ব্রাদারলি ফিলিং রাইজ করছে এবং মনে করছে যে যাই হোক আমার দাদা, কিন্তু সিংহটাকে খেতে দেবো না। তখন সিংহীটার সাথে লড়াই করছে, পুরো সিংহীর সাথে পুরো মারপিট করছে। সিংহীটা বলছে তুই যা না রে, তোকে খাবো না, আমি একে খাবো। ঠিক আছে, কিন্তু তুই শুধু শুধু মারপিট করতে চলে এলি। ব্যাস ফাইট শুরু হয়ে যাচ্ছে। কাঁধে কাঁধে ফাইট হচ্ছে রে। অনলাইনে বলছে না আমি আমার দাদাকে খেতে দেবো না। ঠিক আছে, দেন দেয়ার ইজ ফাইট অ্যান্ড আলটিমেটলি সিংহীটাকে মেরে দিচ্ছে। সিংহীটাকে কে মেরে দিচ্ছে? অনলাইনে মেরে দিচ্ছে। যখন লড়াই হচ্ছে তখন উঠে গেছে অলিভার। অলিভার যখন দেখছে যে তার ভাই তাকে বাঁচানোর জন্য সিংহীর সাথে লড়ছে, তখন তার একটু লজ্জাবোধ হচ্ছে, যে ভাইকে আমি পুড়িয়ে মারতে চেয়েছিলাম সে আজকে আমাকে বাঁচানোর চেষ্টা করছে। এইটা যখন দেখছে তার মধ্যে একটা লজ্জাবোধ সৃষ্টি হচ্ছে। কিন্তু সিংহীটাকে তো মেরে দিল, কিন্তু মরবার আগে সিংহীও ওর হাতে 2 কামড় দিয়ে দিল। ঠিক আছে, যা আমি তো মরছি, তার চিকেন বিরিয়ানি খেয়ে মরি। ঠিক আছে, ওর হাতটাতে কামড় দিয়ে দিল, রাইট? কে কামড় দিল রে? সিংহীটা। এবার ও পুরো রক্ত ঝরছে। প্রিয়া বুঝতে পারছো না? এক্সাম্পল দিয়ে বুঝাবো? বুঝে গেছে, গুড। ঠিক আছে, এবার সিংহীটা কি হচ্ছে, হাতে কামড়ে দিয়েছে, তখন পুরো রক্ত ঝরছে। এইরকম ক্ষতস্থান নিয়ে ও ভাবলো আজকে আর গ্যানিমেডের কাছে যাবো না, পুরো রক্ত ঝরেছে, জামা পুরো রক্ত ভিজে গেছে। তখন বলছে দেখো, ও নিজে দাদাকে বলছে, ও দাদা তো পুরো ক্ষমা চাই, যে আমার ক্ষমা করে দে ভাই, তাপস পাল হয়ে গেছে পুরো। ঠিক আছে, সরি পুরো বলছে। ঠিক আছে, আমি অনেক ভুল করেছি। এই বাংলা সিনেমার শেষ সিনগুলো চলছে পুরো, রাইট? আমাকে ক্ষমা করে দে, মাফ করে দে, ইত্যাদি ইত্যাদি। তখন বলে ঠিক আছে, চল ক্ষমা করে দিলাম, আমি ঘরে যাই, আজকে আমাকে রেস্ট নিতে হবে, অনেক রক্তও ঝরে গেছে। তুই এক কাজ কর, আমার একটা ছেলের কাছে যাওয়ার ছিল, নাম হচ্ছে, ছেলেটার নাম হচ্ছে গ্যানিমেড। কি নাম? গ্যানিমেড। তুই ওই ছেলেটার কাছে যা আমার রক্ত মাখা জামাটা নিয়ে, এবং তাকে গিয়ে পর বল যে আমি কেন আসতে পারিনি। তুই এটা ওকে বুঝিয়ে দে। ঠিক আছে, গিয়ে পর বলে দিস, কিন্তু তার কারণ আমি তাকে কথা দিয়ে এসেছি যে আমি প্রত্যেক দিন যাব। আজকে সত্যিই জেনুইনলি আমি আহত হয়েছি, তার প্রমাণস্বরূপ এই রক্ত মাখা জামাটা নিয়ে যা। বুঝতে পারলি কিনা? তো সেই দিন অরল্যান্ডো বাড়ি বেড়ে আসছে, এবং অরল্যান্ডোর পরিবর্তে সেদিন যাচ্ছে কে? অলিভার যাচ্ছে। অলিভার যাচ্ছে এবং সেই কুটিরটার সামনে গিয়ে চিৎকার করছে, গ্যানিমেড গ্যানিমেড। গ্যানিমেড নেই ঘরে। তখন তার বোনটা বেরিয়ে আসছে, অ্যালিনিয়া, এবং অ্যালিনিয়াকে সে সব কিছু খুলে বলছে, আমি ছিলাম অনেক বদমাইশ লোক, আমি নিজের ভাইকে পুড়িয়ে মারতে চেয়েছিলাম, কিন্তু আমার ভাই আমাকে বাঁচিয়েছে, আমি লজ্জিত, এখন আমি ভালো মানুষ হয়েছি। ঠিক আছে, এরকম করে সব ডিটেলসে বলছে। তখন অ্যালিনিয়া খুব ইমপ্রেসড হচ্ছে, যা ছেলেটা কিন্তু যাই হোক একটা সময় ভুল ছিল, এখন তো নিজেকে খুবই ভালো করবার চেষ্টা করছে। ঠিক আছে, এইরকম টিপিক্যাল লেডিজ মাইন্ডসেট, না আমি একে ভালো করে দেবো। ঠিক আছে, এইরকম, বুঝতে পারলে কে বলছে? ঠিক আছে, তো মেয়েটা এবার তখন ইমপ্রেসড হয়ে যাচ্ছে। সুরেশ বুঝতে পারছিস রে, কার দ্বারা ইমপ্রেসড হচ্ছে? অলিভার। তাহলে এখানে অলিভারও ইমপ্রেস হচ্ছে মেয়েটাকে দেখে, মেয়েটাও ইমপ্রেস হচ্ছে একে দেখে। তা লাভ অ্যাট ফার্স্ট সাইট এখানে তুমি দেখতে পাবে, প্রথম দর্শনে প্রেম, লাভ অ্যাট ফার্স্ট সাইট। তুই সাইকেল নিয়ে যাচ্ছিস, ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়েছি, দৃষ্টি হলো, ওরও দৃষ্টি হলো, লাভ অ্যাট ফার্স্ট সাইট। যা, বুঝতে পারলি? এইরকম এত চট জলদি। এটা লাভ অ্যাট ফার্স্ট সাইট নয়, লাভ অ্যাট লস্ট সাইট। তুমি আগে দেখো ভালো করে, ছেলে বোর্ড না মেয়ে বোর্ডে। ঠিক আছে, ওকে ফাইন। সো এভরিবডি হ্যাজ গট ইট ক্লিয়ার? ওকে ফাইন, লেটস গেট স্টার্ট। তাহলে এখানে আমরা একটা লাভ অ্যাট ফার্স্ট সাইটের দৃশ্য দেখলাম, কারণ অ্যাজ ইউ লাইক ইট না, এখানে 5টা প্রেমের গল্প পাবে, তার মধ্যে এটা হলো একটা ক্যাটাগরি। বুঝতে পারলি কিনা? লাভ অ্যাট ফার্স্ট সাইট। যদি তুই দেখিস অলিভার এবং আমাদের সিলিয়ার যে প্রেমটা, এটা লাভ অ্যাট ফার্স্ট সাইট। অরল্যান্ডো এবং রোজালিন, ওটা যে ট্র্যাডিশনাল লাভ। ঠিক আছে, আমরা যদি দেখি ফিব এবং সিলভিয়াস, ওটা হচ্ছে কান্ট্রি লাভ। ঠিক আছে, এবার লাভ ট্রায়াঙ্গেলেরও কিছুটা একটা ছোঁয়া আছে, বুঝতে পারলি কিনা? মিসআন্ডারস্ট্যান্ডিং লাভ বলতে পারিস। তো এই সমস্ত জিনিসগুলো রয়েছে। তারা টাস্টন বাবুও লাভ করবেন ওখানে, জঙ্গলে একটা মেয়েকে খুঁজে, ওটা আসছে আগে।
তো এইদিকে আমরা দেখতে পেলাম যে অলিভার এবং মেয়েটা একে অপরের দ্বারা ইমপ্রেস হয়ে গেল, গল্প করলো এবং লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেল। কিছুক্ষণ পর জ্ঞানীমেড এসে উপস্থিত হলেন। এবার জ্ঞানীমেডকে সে বললো যে আমার ভাই আসছিল, আজকে সিংহের সাথে লড়াই করেছে, পুরো রক্তাক্ত হয়ে গেছে, তো এই দেখো প্রমাণস্বরূপ এই রক্তমাখা জামাটা দিচ্ছে। এই রক্তমাখা জামা দেখে ও অজ্ঞান হয়ে পড়েছে জ্ঞানীমেড, বুঝতে পারলি? তো তাকে জল দিয়ে উঠানো হচ্ছে। তখন অলিভার জিজ্ঞেস করছে, তুমি তো এত মহান যোদ্ধা, রক্ত দেখে তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? ঠিক আছে, কারণ কোনো পুরুষে অমনি হয় না, তো রক্ত দেখে অজ্ঞান হয়ে গেল কেন? বলছে না, আমি আসলে রোজালিন্ডের অ্যাক্টিং করি, তো রোজালিন্ড এই রক্তমাখা জামা দেখে কি রিয়্যাক্ট করতো সেইটা আমি অ্যাক্টিং করে দেখালাম। কি রিয়্যাক্ট করতো সেইটা আবার অ্যাক্টিং করে দেখালাম। বললো ঠিক আছে, ওকে, হতে পারে, তোমাদের আবার কর্মকাণ্ডই আলাদা চলছে এখন, ঠিক আছে। তো চলে এলো ঘর, ঠিক আছে। এবার ভাইকে এসে বললো, ওখানে জানিস একটা মেয়েকে দেখলাম, তো সেই মেয়েটাকে আমার বিরাটই পছন্দ হয়ে গেছে, তুই কালকে যা না আমার হয়ে প্রপোজ করে দিয়ে আয়, যে দেখ না আমাদের মধ্যে যে বিয়েটা হতে পারে, ঠিক আছে। তো পরের দিন ওর ভাইটা যাচ্ছে, গিয়ে পর বলছে জ্ঞানীমেডকে যে আমার দাদা তোমার বোনকে বিয়ে করতে চায়, তো সে কি চায়, পছন্দ করে? তো গিয়ে পর জিজ্ঞেস করা হচ্ছে অ্যালিনিয়াকে। অ্যালিনিয়া বলছে হ্যাঁ, আমারও বিরাটই পছন্দ হয়েছে ছেলেটাকে, তো ঠিক হচ্ছে যে পরের দিন এদের বিয়ে দিয়ে দেবো। দেখ কি বলে, চ্যাটমাংনি পাটবিহা নাকি, ওই দেখা হলো আর পরের দিনে বিয়ে, এইরকম ব্যাপার। গৌরাঙ্গ অমনি করবে, কেমন গৌরাঙ্গ, ঠিক আছে ভাই। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, বললো যে আজ দেখা হলো কালই বিয়ে হয়ে যাবে, এইরকম ব্যাপারটা। ক্লিয়ার না, ক্লিয়ার নয়? নাও দ্য পয়েন্ট ইজ দ্যাট, এইবারে জ্ঞানীমেড জিজ্ঞেস করছে ছেলেটাকে, আচ্ছা যদি আমি কালকে এদের বিয়ের সময় আমি যদি রাজকুমারীটাকে রাজমহল থেকে আনতে পারি রোজালিনকে, তাহলে তুমি কি রোজালিনকে বিয়ে করবে? ঠিক আছে। তখন অরল্যান্ডো বলছে হ্যাঁ, আমি তো রোজালিনকে বিয়ে করবই, কেননা আমি তো রোজালিনকে সত্যিকারে ভালোবাসি। কিন্তু রোজালিন আসবে কি করে, তো রাজমহলে থাকে। তার মানে অরল্যান্ডোর বিন্দুমাত্র কোনো ধারণা নেই যে গ্যানিমেডেই রোজালিন, বুঝতে পারলে কিনা? তখন গ্যানিমেড বলছে আমি আমার কাকার কাছ থেকে একটা ম্যাজিক বা জাদু শিখেছিলাম, সেই জাদু বলে আমি যে কোনো মানুষকে একবারের জন্য যে কোনো জায়গায় উপস্থিত করতে পারি, তো তুমি যদি বিয়ে করবে আমি কাল এনে দেবো। তো বলছে ঠিক আছে, বিয়ে করবো। এবং তারপর কি হলো, পরের দিন সাজো রব, ঠিক আছে, এবং সবাই বিয়ের জন্য প্রস্তুত হয়েছে। তবে আরেকটা ক্যারেক্টার আছে জানা দরকার, এই নাটকে, এই মিলনান্ত নাটকে আরেকটা চরিত্র হচ্ছে, কি নাম হচ্ছে, টাস্টোন। কি নাম? টাস্টোন। সে জঙ্গলে ঘুরছিল, সে কি আর একা থাকবে? সেও সিঙ্গেল থাকবে না, সে একটা গার্লফ্রেন্ড জোগাড় করেছে। সে হচ্ছে গোট গার্ল, ছাগল চড়াই, বুঝতে পারলি? মেয়েটা গোট গার্ল, ছাগল চড়াই, বুঝতে পারলি? তো টাস্টোন তার সাথে প্রেম করছে। এবার যে গোট গার্ল আছে সেই মেয়েটা টাস্টোনকে কেন বিয়ে করতে চায় জানিস? তার শখ হয়েছে যে আমি শহরে যাব, শহরে গিয়ে রাজমহলে থাকবো এবং একটা জেন্টেল লেডি হতে পারবো, কারণ এই লোকটাকে যদি বিয়ে করি। আর টাস্টোনেরও উদ্দেশ্য ভালো নয় যে স্যার প্রেম করবো, বিয়েতেই করবো না, ঠিক আছে। এইরকম একটা এদের একটা আন্ডারস্ট্যান্ডিং চলছে, মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে রাদার টু সে। এমনকি ওখানে বিয়ে করতে গিয়েও টাস্টোন কিন্তু বিভিন্ন অজুহাতে বিয়েটা করছে না প্রপারলি, বুঝতে পারলি কিনা? তাহলে টাস্টোন ইন ওই চিট করছে একদিক থেকে ভাবতে গেলে। এখানে একটা চিটেড লাভ বলতে পারিস টাস্টোনেরটা। ক্লিয়ার না, ক্লিয়ার নয়? তো এখানে আমরা দেখতে পাচ্ছি টাস্টোনের লাভ অ্যাফেয়ার। তো যাই হোক, পরের দিন সবাই উপস্থিত হয়েছে, বিয়ে দেখার জন্য জঙ্গলে বিয়ে হচ্ছে, ঠিক আছে। এবং তারপরে গ্যানিমেড এবং অ্যালিনিয়া কুটিরের ভিতরে যাচ্ছে এবং নিজের রূপে বেরিয়ে আসছে। ইতিমধ্যে বেরিয়ে আসার আগে ওখানে আবার ফিব এবং সিলভিয়াস হয়েছে উপস্থিত। ফিব এসে বলছে গ্যানিমেড আমি তোমাকে বিয়ে করব, ঠিক আছে। গ্যানিমেড বলছে ওকে, তুমি চাও যদি আমাকে বিয়ে করতে পারো, কিন্তু তোমাকে একটা শর্তে রাজি হতে হবে আগে। বলছে কি শর্ত? বলছে কোনো কারণবশত তুমি যদি নিজে থেকে বলে দাও আমি বিয়ে করব না, তাহলে কিন্তু তুমি বাধ্য থাকবে সিলভিয়াসকে বিয়ে করতে, বুঝতে পারলে? শর্তটা কি বললো? ফিব তুমি আমাকে বিয়ে করতে চাও, কিন্তু কোনো কারণবশত যদি তুমি নিজেই রিজেক্ট করে দাও আমাকে, তাহলে কিন্তু তুমি সিলভিয়াসকে বিয়ে করবে, ঠিক আছে। বললে ঠিক আছে, কিন্তু আমি তো কোনোদিন না বলবোই না, কারণ আমি তোমাকে খুবই ভালোবাসি। কিন্তু তারপর গ্যানিমেড এবং অ্যালিনিয়া কুটিরের ভিতর যাচ্ছে এবং ওরা নিজেদের রূপে বেরিয়ে আসছে। যখন নিজেদের রূপে বেরিয়ে আসছে সবাই বুঝতে পারছে এরা মেয়ে, এরা রাজকুমারী। ফিব বেচারার তো পুরো ময়ে হয়ে গেল, ঠিক আছে, রাইট? ফিব যে ভেবেছিল একে আমি বিয়ে করব, রাইট? ফিব তো দেখতে পেলো যে তো মেয়ে, একে আর কি বিয়ে করব, তখন ও কন্ট্যাক্ট করে রেখেছে, চুক্তি করে রেখেছে যে আমি সিলভিয়াসকেই বিয়ে করব, যদি আমি কোনো কারণে না বলে দিই। তাহলে ওর কিন্তু বিয়ে হয়ে গেল সিলভিয়াসের সাথে। ক্লিয়ার না, ক্লিয়ার নয়?
আর এদিকে আমরা দেখতে পাচ্ছি 2 রাজকুমার এবং 2 রাজকুমারীর সাথে বিয়ে হয়ে যাচ্ছে। তাহলে অরল্যান্ডোর সাথে বিয়ে হলো রোজালিন্ডের, অলিভারের সাথে বিয়ে হলো সিলিয়ার। এবার সব হ্যাপি হ্যাপি চলছে, সব নাচ গান চলছে, পরীরা ড্যান্স করছে, সবাই নাচ করছে, ভোজ চলছে পুরো, ঠিক আছে। এবং ডিউক দ্য সিনিয়র যে আছে সেও তো আশীর্বাদ দিয়ে দিচ্ছে সবাইকে, ঠিক আছে, খুব খুশি। হঠাৎ করে শোনা গেল যে জঙ্গলে ডিউক দ্য ফেডরিক আসছে। কে আসছে? ডিউক দ্য ফেডরিক। এবং ডিউক দ্য ফেডরিক বিশাল সৈন্যদল নিয়ে এসছে, সবাইকে দাঁড়া সায়স্তা করবো, জঙ্গলে মঙ্গল, ঠিক আছে, তো ওদিকে বুধ গ্রহে পাঠিয়ে দেবো, দাঁড়া না, পুরো একটা বলতে পারে সাজ সরঞ্জাম সৈন্য লস্কর নিয়ে উপস্থিত। কিন্তু মাঝে একটা সাধুর সাথে দেখা। কার সাথে দেখা? সাধুর সাথে। সাধু ওকে এমন লেকচার দিল, এমন তাকে ভালো ভালো কথা বললো যে এটা পুরোটাই রে মায়া, এটা মায়া, এটা মায়া নগরীর মতো বাস করছি। সেই লেকচার শুনে ওর মনটাই পাল্টে গেল, বলে তুমি ঠিকই বলেছো তো সাধু বাবা, চলো আমি আজ থেকে তোমার চেলা হয়ে যাব। তো সাধু কথা শুনে এতটাই ইমপ্রেস হলো, রাজধর্ম ছেড়ে দিয়ে সে সাধু হয়ে সাধুর সাথে চলে গেল এবং সমস্ত এই যে রাজ্যপাট সব ছেড়ে দিল ডিউক দ্য সিনিয়রের জন্য। কার জন্য ছেড়ে দিল? ডিউক দ্য সিনিয়র। তারপরে আমরা দেখছি সব হ্যাপি হ্যাপি এন্ডিং হয়ে যাচ্ছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? সবাই নিজে নিজে ঘরে ফিরে আসছে, হ্যাপি হ্যাপি অ্যাকসেপ্টেড হচ্ছে ম্যারেজগুলো, অ্যান্ড সো দ্যাটস দ্য নেম অ্যাজ ইউ লাইক ইট। সেই জন্য নামটা দেওয়া হয়েছে অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট নামকরণ নিয়ে বেশ কিছু তথ্য আমি তোমাদের দিতে চাইবো। অ্যাজ ইউ লাইক ইট মানে এটা কি আগে বল? হোয়াট ডু ইউ মিন বাই অ্যাজ ইউ লাইক ইট? এটা তো নাম হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট, হোয়াট ডু ইউ মিন বাই অ্যাজ ইউ লাইক ইট? অ্যাজ ইউ লাইক ইট মানেটা কি? অ্যাজ ইউ লাইক ইটের বাংলা মানে হলো যেমন তুমি চাও। তুমি আমাকে বলছো স্যার কোন ড্রেসটা পরে যাবো, অ্যাজ ইউ লাইক ইট, যেটা তোমার পছন্দ, ঠিক আছে। তুই বলছিস যে স্যার কোন নোটটা মুখস্থ করে যাবো, আমি বলছি অ্যাজ ইউ লাইক ইট, যেটা তোর ইচ্ছা। অ্যাজ ইউ লাইক ইট মানে কি? যেটা তুমি চাও, যেটা তুমি চাও। তো এইটা দেখ নাম দিয়েছে অ্যাজ ইউ লাইক ইট। তো কেন এমনি নাম দিয়েছে? 2, 3, 4টা ইন্টারপ্রিটেশন রয়েছে। অনেকে বলেন যে এতগুলো প্রেম, মানে এত ভ্যারাইটি অফ লাভ মেকিং আছে, অ্যাজ ইউ লাইক ইট, তোর কোনটা পছন্দ তুই দেখ, ঠিক আছে, অ্যাজ ইউ লাইক ইট, এটা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে থমাস লজের লেখা একটা বই আছে, নাম হচ্ছে রোজালিন্ড। কি নাম? রোজালিন্ড। তো সেই বইতে একটা লাইন আছে অ্যাজ ইউ লাইক ইট, বুঝতে পারলি কি না? এবং রোজালিন্ড যে গল্পটা লিখেছেন থমাস লজ, সেম টু সেম লিখেছেন, একদম একই। ইনফ্যাক্ট রোজালিন্ড ওই যে গল্পটা যেটা থমাস লজের লেখা, ওইটাই আসল গল্প। এবং শেক্সপিয়ার সেটা থেকে নিয়ে পর নিজে ডায়লগ বানিয়ে নাটক বানিয়েছেন। মানে আসলে আগে গল্প লেখা হয়েছে, তারপরে উইলিয়াম শেক্সপিয়ার এই নাটকটা লিখেছেন, বুঝতে পারলি কি না? মানে জেনুইন যদি বলতে চাস, অ্যাকচুয়ালি নিউট্রাল ভিউ পয়েন্ট থেকে লজের রোজালিন্ডটা জেনুইন, এবং সেইটাকে মডিফাইড করা হয়েছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তো সেইখানে তুই বলতে পারি একটা সম্মান দেওয়ার জন্য, সেই জন্য অ্যাজ ইউ লাইক ইট কথাটা দেওয়া হয়েছে নামকরণ হিসাবে। আর আরেকটা রয়েছে, তাহলে আরেকটা কি হয়েছে? অনেকে বলেন, অনেক সমালোচক, অনেক রিসার্চার বলেন যে উইলিয়াম শেক্সপিয়ার এটার কোনো নামই দেননি। এই যখন এটা লিখেছিলেন না ড্রামাটা, মিলনান্ত নাটকটা, তিনি কোনো নাম দেননি, তিনি এমনি এমনি শুধু নাটকটা লিখেছিলেন। এবার যে প্রিন্টার, যে ছাপার লোক ছিল, ছাপাখানার লোকটা ছিল, প্রেস ওনার ছিল, উনি জিজ্ঞেস করছেন যে এইটা নাটকটা নাম কি দেবো, কারণ শেক্সপিয়ার ব্যস্ততার মধ্যে ছিলেন। শেক্সপিয়ার বলেছিলেন অ্যাজ ইউ লাইক ইট, কিছু একটা অ্যাজ ইউ লাইক ইট। এবার লোকটা বুঝতে পারলো না, লোকটা তখন অ্যাজ ইউ লাইক ইট লিখে দিয়েছিল, বুঝতে পারলি? তো এইরকম সমস্ত নামকরণ নিয়ে বিভিন্ন কথাবার্তা রয়েছে। হোপফুলি ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য কমেডি, এই কমেডিটা বুঝতে পেরে গেছো। সো দিস ইজ অ্যাজ ইউ লাইক ইট। এবার আমরা প্রশ্নপত্রে আসবো, প্রশ্ন উত্তরগুলো যে নোটসগুলো দিলাম তোমরা সবাই দেখো, সেগুলোকে এবার বুঝিয়ে দিই। এটা ছিল সামারি ওয়াইজ পড়াটা। থ্যাংক ইউ গাইস।